2024-25 মৌসুম শেষ, সম্প্রতি শেষ হয়ে গেল লা লিগা জাস্ট জি। সো এই সিজনে আমরা যদি বার্সেলোনার পারফরম্যান্স অ্যানালাইসিস করি বা তাদের যে পসিবিলিটি বা নেক্সট ট্রান্সফার উইন্ডোতে তারা কেমন করতে পারে। সো ট্রান্সফার উইন্ডোতে যেসব রুমোর্স আমরা শুনতে পাচ্ছি বা যে ধরনের প্লেয়ার বার্সেলোনা সাইন করাতে পারে, সেখানে কিন্তু বার্সেলোনার ফ্যানরা কিন্তু খুবই আশাবাদী হতে পারে। কারণ বার্সেলোনার যেসব উইকনেসেস যে পজিশনগুলোতে রয়েছে, সো এই সিজনে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেইকো বা বার্সেলোনার অথরিটি বা হান্সি ফ্লিক কিন্তু সেই ধরনের পজিশনে আরও প্লেয়ার আনার চেষ্টা করছেন। এই সিজনে বার্সেলোনার পারফরমেন্সটা যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখা যাবে যে অন্যান্য ইউরোপিয়ান টপ টিমের কম্প্যারিজনে বার্সেলোনার স্কোয়াড ছিল সবচেয়ে ইয়ং টিমের সমন্বয়ে, যেখানে আপনি পেদ্রি বা লামিন ইয়ামাল, গাভি, বালদে, পাউ কুবার্সি, প্রত্যেকটা পজিশনের প্রত্যেকটা প্লেয়ার তারা কিন্তু একদম ইয়ং তরুণ তুর্কিদের মাধ্যমে বার্সেলোনা তাদের দল গুছিয়েছিল। মার্ক বার্নালের কথা বলতে পারেন বা মার্ক কাসাদো, তারা কিন্তু চমৎকার পারফরমেন্স দেখেছে, স্পেশালি ডিফেন্সিভ পজিশনে। বার্সেলোনার সম্ভাবনা বা বার্সেলোনা কী ধরনের সাইনিং করা বেটার, সো ডেফিনেটলি বুঝতেই পারছেন যে বার্সেলোনার গোলকিপিংয়ের সমস্যা রয়েছে। কারণ ইউসিএলে অর্থাৎ সেমিফাইনালে ইন্টার মিলানের এগেইনস্টের যদি ম্যাচটা যদি আপনি দেখেন, যে ইন্টার মিলানের গোলকিপার ইয়ান সমার যেভাবে দানবীয় সব পারফরমেন্স সেইভে বার্সেলোনার অ্যাটাকিংটা সেভ করেছিল বা বার্সেলোনার এগেইনস্টে তার দলের হয়ে ডিফেন্ড করেছিল, সেটা এক রকমের অবিশ্বাস্য ছিল। যেখানে লামিন ইয়ামাল বা প্রত্যেকটা ইয়ং পজিশনে অ্যাটাকের পর অ্যাটাক করেও কিন্তু তারা গোল পায়নি। সো ইন্টার মিলানের এগেইনস্টে গোলকিপিং ল্যাকিংস বলতে পারেন, বা যে কোনো দুর্দান্ত নকআউট টিম দুর্দান্ত পারফরমেন্স করে নকআউট স্টেজে জয় করার জন্য, সেটা হোক আপনার পেনাল্টি শুট আউট বা শর্ট স্টপার গোলকিপার হিসেবে, কিন্তু একজন এলিট গোলকিপার থাকা প্রয়োজন। সেটা আমরা 2022 কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে এমি মার্টিনেসকে করতে দেখেছি, বা রিয়াল মাদ্রিদ যখন চ্যাম্পিয়ন্স লিগে ট্রফি জয় করে তখন কিন্তু থিবো কোর্তার যে দানবীয় পারফরমেন্স সেটাও কিন্তু আমরা দেখি। তাছাড়া যে কোনো নকআউট স্টেজে বা ইন্টার মিলানের সেমিফাইনালের উদাহরণটাই ধরেন, যেখানে ইয়ান সোমার যে ধরনের আনবিলিভেবল সব সেভ দিয়ে বার্সেলোনাকে ইউসিএল এর সেমিফাইনাল থেকে বিদায় করে দিল, সেখানে কিন্তু ইয়ান সোমার দ্বিতীয় লেগে হোম ম্যাচে অর্থাৎ ইন্টার মিলানের হোম ম্যাচে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। সো এই কম্প্যারিজনে আসলে অবশ্যই গোলকিপারের কন্ট্রিবিউশন সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকা দরকার। দলের ডিফেন্স যেমন হওয়া দরকার, তার পাশাপাশি যেমন স্ট্রং হওয়া দরকার, তার পাশাপাশি গোলকিপারও যথেষ্ট এলিট গোলকিপার দরকার, স্পেশালি যদি এলিট টিম হয়। সো এখানে টার স্টেগেন 2015 সালের পর তিনি বার্সেলোনার গোলবারের দায়িত্বে আছেন। জাস্ট এই সিজনে আমরা সেজনিকে দেখছি যে লোন ডিলে পরবর্তীতে সেটা কনফার্ম হয়ে যায় এবং 1 বছরের জন্য রিনিউ করে সেজনি অবসর ভেঙে আসেন এবং মোটামুটি ভালোই পারফরমেন্স দেখিয়েছেন, তারপরেও কিন্তু এলিট গোলকিপার না আসে। সো টার স্টেগেন থাকার পরে আমরা কিন্তু দেখেছি যে অ্যানফিল্ড ট্র্যাজেডি বা রোমাতে প্রত্যেকটা ফার্স্ট লিগে 3-0 গোলের ব্যবধানে বা 4-1 গোলের ব্যবধানে লিড নিয়েও কিন্তু পরবর্তীতে সেকেন্ড লেগে রোমার এগেইনস্টে পরাজয় বা অ্যানফিল্ডে লিভারপুলের এগেইনস্টে পরাজয়, আমরা কিন্তু সেখানে বা যে কোনো বিগ নকআউট ম্যাচে কিন্তু বার্সেলোনাকে আমরা পরাজিত হতে দেখেছি। সো সেখানে গোলকিপার বা টার স্টেগেনের যথেষ্ট ভুল ছিল, বা এলিট গোলকিপারের যে ল্যাকিংসটা বা অভাবটা সেটা কিন্তু বার্সেলোনা অনুভব করেছে। সো এই সিজনে বার্সেলোনার যে অথরিটি স্পোর্টস ডিরেক্টর ডেকো বা হান্সি ফ্লিক, তারা কিন্তু সেই ধরনের পজিশনে রিইনফোর্স করার চেষ্টা করছেন, গোলকিপিং পজিশনে রিইনফোর্স করার চেষ্টা করছেন। এবং রুমার্সে শোনা যাচ্ছে যে হুয়ান গার্সিয়া এসপানিওল অর্থাৎ বার্সেলোনার নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের এই গোলকিপারের উপরে ইউরোপিয়ান সব টিমগুলোরই কিন্তু নজর পড়ছে, কারণ এই সিজনে ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার ছিল টপ ইউরোপিয়ান লিগগুলোতে। সো সেখানে এই সিজনে তার রিলিজ ক্লজ রয়েছে 25 মিলিয়ন ইউরো। এখন প্লেয়ার যদি
রাজি হন বার্সেলোনাতে আসতে, তাহলে কিন্তু তার 25 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পে করলেই কিন্তু বার্সেলোনা তাকে পেয়ে যাবে। নগর প্রতিদ্বন্দ্বী হওয়ার পরেও কিন্তু স্পানিওলের এখানে বাধা দেওয়ার কিছু নাই, এটা প্লেয়ারের ডিসিশন। অর্থাৎ প্লেয়ার যদি চায় যে হ্যাঁ আমি বার্সেলোনায় যাব, বা রাইভালরি যেটা রয়েছে সেটাকে বাদ দিয়ে যদি বার্সেলোনাতে আসতে চান, তাহলে কিন্তু সে ইজিলি রিলিজ ক্লজ পে করার মাধ্যমে আসতে পারবেন। তাহলে কিন্তু বার্সেলোনার জন্য এটা একটা বিশাল ইমপ্রুভমেন্ট হবে, স্পেশালি রিসেন্ট বছরগুলোতে যেভাবে গোলকিপিং পজিশনে, অর্থাৎ গোলকিপার, এলিট গোলকিপারের অভাব অনুভব করছে বার্সেলোনা। যদি ওয়ান গার্সিয়া বার্সেলোনাতে যোগদান করে, তাহলে কিন্তু এটা চ্যাম্পিয়ন্স লিগ জয় করা বলেন বা আদার যে কোনো টপ কম্পিটিশনে ভালো পারফরমেন্স দেখানোর জন্য কিন্তু বার্সেলোনা পারফেক্ট হয়ে যাবে। কারণ তাদের যে কয়েকটা উইকনেসেস রয়েছে তার ভিতরে গোলকিপিং পজিশনে, তাছাড়া লেভানডস্কির রিপ্লেসমেন্ট, অর্থাৎ লেভানডস্কির বয়স এখন 36 বা 37 বছর। সো এই স্টেজে তাও কিন্তু লাস্ট এই সিজনে লা লিগার সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার, যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে বা যথেষ্ট কনসিস্টেন্সি ধরে রেখে বার্সেলোনার হয়ে খেলেছেন। যদিও শেষ মুহূর্তে এসে ক্রুশিয়াল মোমেন্টে ইনজুরিতে না পড়লে হয়তো লেভানডস্কিকে আরও আমরা বেটার পারফরমেন্স করতে দেখতাম, বা দেখা যেত যে লা লিগার টপ স্কোরারও কিন্তু হয়ে যেত। সো সব মিলিয়ে লেভানডস্কির রিপ্লেসমেন্টে যদি একটা ব্যাকআপ স্ট্রাইকার রাখতে পারে, বা সবচেয়ে যে গোলকিপার পজিশনে পরে গুরুত্বপূর্ণ সাইনিং, সেটা হচ্ছে বার্সেলোনার লেফট উইং পজিশনে একজন উইঙ্গার সাইনিং। সেটা আমরা রুমার্স অনুযায়ী দেখেছি যে মার্কাস রাশফোর্ড বা লুইস ডিয়াজ লিভারপুল থেকে তাকে কিনতে গেলে কিন্তু 85 মিলিয়ন ইউরো বা 80 মিলিয়ন ইউরোর মতো এত টাকা কিন্তু ঢালতে হবে। ডেফিনেটলি বার্সেলোনার এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে একটা প্লেয়ারের উপর যার বয়স কিনা 28 থেকে 29 বছর, তার উপর কিন্তু এত টাকা খরচ করা বার্সেলোনার জন্য ডেফিনেটলি একটা লস প্রজেক্ট হবে। কারণ বার্সেলোনা এখন হচ্ছে ইয়ং টিমের সমন্বয়ে গঠিত, এবং হান্সি ফ্লিকের অধীনে নতুন আরেকটা প্রজেক্ট বিল্ড করছে, যেখানে লিওনেল মেসি চলে যাওয়ার পর কিন্তু এই বার্সেলোনা রীতিমতো স্ট্রাগল করছে, এবং জাস্ট এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠলো, এবং সেটাও আবার 18-19 সিজনের পরে। সো সব দিক বিবেচনা করে যদি বার্সেলোনা মার্কাস রাশফোর্ডকে লোন ডিলে সাইন করায়, তাহলে কিন্তু এটা একটা চমৎকার ডিল হবে। কারণ তার যে আইসোলেটেড পজিশনে থেকে বা ড্রিবলিং স্কিল বা যে ধরনের ক্রিয়েটিভিটি রয়েছে, সেটা কিন্তু টপ উইঙ্গারদের ভিতরে সেও কিন্তু একজন। যদিও ম্যানচেস্টার ইউনাইটেডে যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাতে পারেনি, বা আমরা সম্প্রতি সময় দেখেছি যে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চলে আসার পর কিন্তু প্লেয়াররা তাদের স্বাভাবিক রিদম দেখাতে পারছে। যেমন ইন্টারেস্টিংলি অ্যান্টনির কথা বলতে পারেন রিয়াল বেটিসে, বা ম্যাকটমিনি যে কিনা এবার সিরিয়া এ লিগে বেস্ট প্লেয়ার অফ দ্য সিজন অ্যাওয়ার্ড পেয়েছেন। সো এই দিক থেকে ডেফিনেটলি মার্কাস রাশফোর্ড একটা চমৎকার সাইনিং হবে বার্সেলোনার জন্য। সো গোলকিপিং পজিশনে যদি ওয়ান গার্সিয়া এবং উইঙ্গার পজিশনে যদি আমরা মার্কাস রাশফোর্ডকে সাইন করতে দেখি, তাহলে কিন্তু বার্সেলোনা যে টিমটা তরুণদের সমন্বয়ে গঠিত, লামিন ইয়ামাল থাকবে রাইট উইং পজিশনে, যেখানে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ফুটবল ওয়ার্ল্ডও তাকে বলতে পারেন। সো ডেফিনেটলি বার্সেলোনা কিন্তু যে কোনো হাইয়েস্ট লেভেলে বা রিয়াল মাদ্রিদের এগেইনস্টে বা যে কোনো ইউরোপিয়ান টপ টিমের এগেইনস্টে কিন্তু তারা কম্পিট করতে পারবে। সো এই দিক বিবেচনা করে, আর যদি লেফট ব্যাক পজিশনে ব্যাকআপ হিসেবে কাউকে সাইন করাতে পারে, বা তাহলে কিন্তু বার্সেলোনা এভরিথিং ইজ ওকে, এবং তাদের প্রত্যেকটা পজিশনেই যথেষ্ট এলিট পারফর্মার থাকবে বা দেখাতে পারবে। এদিক দিয়ে যদি এই দুইটা সাইনে, স্পেশালি গোলকিপার হুয়ান গার্সিয়া বা লেফট উইঙ্গারের পজিশনে মার্কাস রাশফোর্ড বা আদার্স, স্পেশালি মার্কাস রাশফোর্ড প্রজেক্টিং হিসেবেই পারফেক্ট তাদের জন্য সাইন করানো। সো এই দুটা সাইন যদি করাতে পারে, এবং আদার পজিশনে ব্যাকআপ যদি তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো হয় করাতে পারে, তাহলে কিন্তু বার্সেলোনা সামনের সিজনে আরও বেটার করবে। বা লামিন ইয়ামাল বর্তমানে জাস্ট আগামী জুলাইতে 18 বছর বয়সে পদার্পণ করবে, এবং আমরা তার কাছ থেকে কিন্তু আরও বেটার পারফরমেন্স বা আরও এক্সপ্লোসিভ পারফরমেন্স দেখতে পারবো। সো এদিক বিবেচনা করে ডেফিনেটলি বার্সেলোনা সামনের সিজনগুলোতে আরও বেটার পারফরমেন্স করতে পারবে, বা ধারণা ভালো করবে, সেটা ডেফিনেটলি আপনি বলতেই পারেন। আর হান্সি ফ্লিক তার এই অধীনে প্রত্যেকটা প্লেয়ার যেভাবে পারফরমেন্স করেছে, ফেরান তোরেস বা রাফিনহা, সেটা একরকমের অবিশ্বাস্য। সো লেটস সি 2025-26 সিজনে বার্সেলোনা কেমন করে, বা আপনার কাছে কি মনে হয় বার্সেলোনা কি পারফরমেন্স দেখাতে পারবে বা কেমন করতে পারবে লা লিগা চ্যাম্পিয়ন বা চ্যাম্পিয়ন্স লিগের
কি কতদূর যেতে পারে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।